হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্লগ 241 241তম ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফোলেট ডেফিসিয়েন্সি বা ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। ফোলিক অ্যাসিড আসলে কি, ঠিক কি কি কারণে এর অভাব হয়, এই ভিটামিনটির ভালো সোর্স কি কি আছে, এর অভাব হলে কি কি ফিচার্স সাইন সিমটমস ডেভেলপ করে, সেই সমস্ত বিষয়ে এই ব্লগে আমি আলোচনা করব। তো প্রথমে দেখে নেওয়া যাক যে ফোলেট আসলে কি। ফোলেট বা ফোলিক অ্যাসিড হলো একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন, যেটি ওয়াটার সলিউবল ভিটামিন, এবং এই ভিটামিনটি আমাদের শরীরে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস করতে সাহায্য করে। নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে আমাদের সেলের মধ্যে, আমাদের সেল যেটা আমাদের বডির ইউনিট, সেই সেলের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের মধ্যে যে প্রিন্সিপাল যে মেটেরিয়াল, সেটা হলো নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে ভিটামিন, এই ফোলেট নামক এই ভিটামিনটি। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। এবং এই ভিটামিনটির যদি ডেফিসিয়েন্সি বা অভাব হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাডিকুয়েট পরিমাণে নিউক্লিক অ্যাসিড উৎপন্ন হয় না, তার জন্য বিভিন্ন রকম সমস্যা হয়। সব থেকে কমনলি যেই সিস্টেম ইনভলভ হয় সেটা হলো আমাদের ব্লাডের মধ্যে যে রেড ব্লাড কর্পাসেল বা আরবিসি থাকে, যেটি আমাদের শরীরে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট করে। এই আরবিসির প্রোডাকশন ঠিকমতো হয় না যদি ফোলেট এর ডেফিসিয়েন্সি বা অভাব হয়। সুতরাং এই ব্লাডের সাথে কিন্তু খুব ক্লোজলি রিলেটেড এই ভিটামিনটি কিন্তু আমাদের শরীরে আরো অন্যান্য বিভিন্ন কাজ করে থাকে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের শরীরে হিমাটোপোয়েসিস অর্থাৎ ব্লাড ফরমেশনের জন্য। আমাদের শরীরে কিছুটা পরিমাণে ফোলেট স্টোরড থাকে, সেটা সাধারণত লিভারে থাকে খুব সামান্য পরিমাণে, সেটা 0.5 টু 20 মিলিগ্রাম মতো থাকে, যেটা মোটামুটি ভাবে 3 মাস বা 6 মাস অবধি স্টোর করতে পারে। তার বেশি যদি ডেফিসিয়েন্সি হয়, মানে তার বেশি সময় ধরে যদি ফোলেট না নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু অভাবজনিত লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। তো এই ফোলেটের কি কি ভালো সোর্স আছে? ফোলেটের সব থেকে ভালো সোর্স হলো গ্রিন লিফি ভেজিটেবলস, বিভিন্ন রকমের সবুজ শাকসবজি ফলমূল, সেগুলির মধ্যে কিন্তু ফোলেট অ্যাডিকুয়েট পরিমাণে থাকে। সুতরাং যারা এই গ্রিন লিফি ভেজিটেবলস অ্যাডিকুয়েট পরিমাণে রেগুলার নেন, তাদের কিন্তু এই ফোলেটের অভাব হওয়ার মানে চান্স অনেক কমে যায়। সেকেন্ড হচ্ছে নাটস বা বিভিন্ন রকম বাদাম। এছাড়াও বিভিন্ন রকম ফর্টিফাইড ফুডস আছে, আর বিভিন্ন দেশেই কিন্তু বিভিন্ন রকম ফর্টিফাইড ফুডস থাকে, অর্থাৎ খাবারের মধ্যে এই ফোলেটকে অ্যাড করা হয় এবং অ্যাড করে সেই খাবারটাকে প্রসেস করা হয়। তো সেটাকে বলা হয় ফর্টিফাইড ফুড। বিভিন্ন দেশেই কিন্তু সেটি কিন্তু চালু আছে। তো সেই ধরনের খাবার নিলে তার মাধ্যমে যদি আমরা ফোলেট গ্রহণ করি, তার জন্য কিন্তু ফোলেটের মানে ডেফিসিয়েন্সি হওয়ার চান্স কমে আসে। এবার আমরা দেখব যে এই ফোলেটের অভাব কি কি কারণে হয়ে থাকে। তার মধ্যে সব থেকে প্রথমেই হলো ডিক্রিজড ডায়েটারি ইনটেক, অর্থাৎ যদি কোনো কারণে অ্যাডিকুয়েট ফোলেট খাবারের সাথে না নেওয়া হয়, তাহলেই খুব মানে আমাদের কমন সেন্সই বলে যে যদি আমি খাবারের মধ্যে অ্যাডিকুয়েট পরিমাণে ফোলেট না নিই, তাহলে কিন্তু আমাদের শরীরে ফোলেটের ডেফিসিয়েন্সি বা অভাব হবে। কোন কোন ক্ষেত্রে হয় না, তার মধ্যে একটি খুব কমন কজ হলো অ্যালকোহলিজম। যারা রেগুলার অ্যালকোহল ইনটেক করে, একদিকে এই রেগুলার অ্যালকোহল নেওয়ার ফলে ফোলেটের যেরকম খাদ্যনালী থেকে অ্যাবজর্পশন কমে আসে। সেকেন্ড হচ্ছে যারা রেগুলার অ্যালকোহল নেয়, তারা কিন্তু অ্যাডিকুয়েট পরিমাণে নিউট্রিশাস ফুড নেন না, তার জন্য কিন্তু তাদের শরীরে ফোলেট কিন্তু অ্যাডিকুয়েট পরিমাণে পৌঁছায় না। তার জন্য তারা ফোলেট ডেফিসিয়েন্সি ডেভেলপ করার জন্য they are at risk of developing folate deficiency. সেকেন্ড হচ্ছে ডিক্রিজড অ্যাবজর্পশন, অর্থাৎ কেউ অ্যাডিকুয়েট পরিমাণে ফোলেট খাচ্ছেন কিন্তু তা সত্ত্বেও তার ফোলেট ডেফিসিয়েন্সি ডেভেলপ করছে। সেটা কেন হতে পারে? যদি তার খাদ্যনালীতে অ্যাবজর্পশনের অর্থাৎ খাদ্যবস্তুর যে শোষণ হচ্ছে, সেইটার যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে। কোন কোন রোগের ক্ষেত্রে হয়?
সিলিয়াক ডিজিজ বলে একটি রোগ আছে, যে ক্ষেত্রে কিছু অ্যান্টিবডি তৈরি হয় এবং সেই অ্যান্টিবডিগুলি আমাদের যে গাটের যে লাইনিং, যে মিউকোজাল লাইনিং থাকে, সেই লাইনিংকে অ্যাটাক করে, তার ফলে কিন্তু তাদের খাবারের অ্যাবজর্পশন ঠিকঠাক হয় না। ট্রপিক্যাল ফ্লু কোন ক্ষেত্রে হয়? যে ক্ষেত্রে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য মিউকোজাল ড্যামেজ হয়। নেক্সট হচ্ছে ক্রোনস ডিজিজ, শর্ট বাউল সিনড্রোম, এগুলির ক্ষেত্রেও হয়। শর্ট বাউল সিনড্রোম কখন হয়? শর্ট বাউল সিনড্রোম হয় যখন কোনো কারণে খাদ্যনালীর কিছুটা পোরশন কেটে বাদ দেওয়া হয়। বিভিন্ন বেরিয়াট্রিক সার্জারি আছে, আমরা জানি অনেকেই যে যারা ওবিজ, ওভারওয়েট, যাদের ক্ষেত্রে বেরিয়াট্রিক সার্জারি করে বডি ওয়েট কমানো হয়, তাদের অনেক ক্ষেত্রে কি হয়, খাদ্যনালীর একটা পোরশন বাদ দেওয়া হয় যাতে তারা অ্যাডিকুয়েট পরিমাণে অ্যাবজর্ব না করে। খাবার অ্যাবজর্ব করেন না ঠিকই, কিন্তু তার সাথে তাদের যেটা সমস্যা হয়, তারা কিন্তু বিভিন্ন রকম ভিটামিন বা খুব প্রয়োজনীয় কিছু মিনারেলস এর অ্যাবজর্পশনও ঠিকঠাক করতে পারেন না, তার মধ্যে একটি হলো ফোলেট। সুতরাং যাদের ক্ষেত্রে সেরকম কোনো সার্জারি বা প্রসিডিওর হয়েছে যে খাদ্যনালীর একটা পোরশন কেটে বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র বেরিয়াট্রিক সার্জারি নয়, সেটা ছাড়াও যদি অন্য কোনো কারণে অন্ত্রের কোনো সমস্যা হয়ে থাকে, কোনো অ্যাকিউট কোনো ইমার্জেন্সি হয়েছিল, তার জন্য তার খাদ্যনালীর কিছুটা পোরশন কেটে বাদ দিতে হয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফোলেটের অ্যাবজর্পশনের সমস্যা হতে পারে। লাস্ট হলো কিছু মেডিকেশনস, কিছু মেডিসিনস আছে যেগুলি কিন্তু ফোলেটের অ্যাবজর্পশনে বাধা দিতে পারে। তার মধ্যে একটি হলো মিথোট্রেক্সেট, সেকেন্ড হলো ভ্যালপ্রোয়েট, ফেনিটোয়েন। এই ভ্যালপ্রোয়েট, ফেনিটোয়েন হলো দুটি খুব প্রয়োজনীয় ড্রাগ, যেটি বিভিন্ন রকম কনভালশনের সমস্যায় দেওয়া হয়। বিভিন্ন রকম খিঁচুনির সমস্যা যাদের থাকে, তাদের কিন্তু এই ধরনের মেডিকেশন দীর্ঘদিন ধরে নিতে হয় এবং তাদের কিন্তু পরবর্তীকালে ফোলেটের অভাব হওয়ার একটা আশঙ্কা থাকে। নেক্সট হলো সালফাসালাজিন, এটিও একটি খুব মানে পপুলার একটি ড্রাগ, যেটিও বিভিন্ন রকম ইনফ্লামেটরি বাউল ডিজিজের ক্ষেত্রে দেওয়া হয়, সেটাও দীর্ঘদিন ধরে নিতে হয়, তার থেকেও কিন্তু একটা ফোলেট ডেফিসিয়েন্সি ডেভেলপ করার চান্স থাকে। নেক্সট হচ্ছে যে আমরা এবার দেখে নেব যে এই যে আমি বললাম যে ডায়েটারি ইনটেক কমে, তার মধ্যে একটি কারণ হলো অ্যালকোহল। এই অ্যালকোহলিজম ছাড়াও যারা এল্ডারলি হয়, যারা ঠিকঠাক খাবার নিতে পারেন না, কোনো হজমের সমস্যার জন্য বা অন্য কোনো কারণে নিতে পারেন না, তাদের ক্ষেত্রেও ফোলেটের ডেফিসিয়েন্সি হতে পারে। ডায়েট, যারা এমন খাবার নেন অর্থাৎ তাদের খাবারে কোনো গ্রিন লেফি ভেজিটেবলস নেই, সবুজ শাকসবজি নেই, যারা এই ধরনের খাবার নেন না, অ্যাভয়েড করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ফোলেটের ডেফিসিয়েন্সি হতে পারে। আরেকটি কারণ যেই কারণে ফোলেটের ডেফিসিয়েন্সি হতে পারে, সেটা হলো ইনক্রিজড ইউটিলাইজেশন, অর্থাৎ অ্যাডিকুয়েট পরিমাণে ফোলেট খাবারের সাথে নেওয়া হচ্ছে, কিন্তু তার শরীরে ফোলেটের চাহিদা নর্মাল মানুষের থেকে বেশি। তার ক্ষেত্রে আমরা যে নর্মাল পরিমাণে ফোলেট দিচ্ছি সেটা হয়তো উপযুক্ত হচ্ছে না, তার ক্ষেত্রে হয়তো এক্সট্রা ফোলেট দেওয়ার প্রয়োজন, ফোলেটের কোনো সাপ্লিমেন্টেশন দেওয়ার প্রয়োজন। তো কোন কোন ক্ষেত্রে সেটা হতে পারে? সেটা হলো একটা যে প্রেগন্যান্সির ক্ষেত্রে ডিমান্ড বেড়ে যায়, সেক্ষেত্রে হতে পারে হিমোলিটিক অ্যানিমিয়া। হিমোলিটিক অ্যানিমিয়া কখন? যখন শরীরের মধ্যে কোনো কারণে এই আরবিসি বা লোহিত রক্তকণিকা ভেঙে যায়। আরবিসি বা লোহিত রক্তকণিকা ভেঙে গেলে কি হয়, আমাদের শরীরে যে বোন ম্যারো, তার থেকে যার থেকে এই আরবিসি উৎপন্ন হয়, সেই বোন ম্যারো থেকে তখন শরীর চেষ্টা করে অতিরিক্ত পরিমাণে আরবিসি উৎপন্ন করার, এবং যেহেতু অতিরিক্ত আরবিসি উৎপন্ন হতে শুরু করে, ফোলেটের ডিমান্ডও বেড়ে যায় এবং সাপ্লাই অ্যাডিকুয়েট না হলে সেক্ষেত্রে কিন্তু ফোলেটের ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। নেক্সট হচ্ছে হিমোডায়ালিসিস। হিমোডায়ালিসিস কাদের? যাদের কিডনির সমস্যা আছে, বিভিন্ন কারণে, হয়তো তার ক্রনিক রেনাল ফেলিওর, তার দীর্ঘদিন ধরে ডায়ালিসিস নিতে হয়। এই দীর্ঘদিন ধরে ডায়ালিসিস নেওয়ার ফলেও কি হয়, তার থেকে কিন্তু পরবর্তীকালে ফোলেটের ডেফিসিয়েন্সি হতে পারে। তো আমরা এই ফ্লো চার্টের মাধ্যমে কিন্তু এই ব্যাপারটিকে খুব সহজে এক্সপ্লেইন করতে পারি। তো আমরা প্রথমে দেখে নিই যে ফোলেট কিভাবে কাজ করে। ফোলেট প্রথমে খাবার থেকে অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব হয়ে ব্লাডে আসে, তারপর ব্লাডে আসার পরে এই যে ফোলেট, সেই ফোলেট থেকে ডাইহাইড্রোফোলেট তৈরি হয়। একটি খুব গুরুত্বপূর্ণ এনজাইম আছে যাকে ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ। এই যে এনজাইম আছে, এই এনজাইমের মাধ্যমে ফোলেট থেকে ডাইহাইড্রোফোলেট এবং পরবর্তীকালে তার থেকে টেট্রাহাইড্রোফোলেট উৎপন্ন হয়। এই টেট্রাহাইড্রোফোলেট একটি খুব গুরুত্বপূর্ণ কম্পাউন্ড, যেটি পরবর্তীকালে নিউক্লিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে। সুতরাং প্রথমে আমরা আমাদের শরীরে খাবার থেকে ফোলেট অ্যাবজর্ব হয়, সেই ফোলেট ডাইহাইড্রোফোলেটে কনভার্টেড হয় উইথ দ্য হেল্প অফ ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ। সেকেন্ড হচ্ছে যে সেই ডাইহাইড্রোফোলেট থেকে টেট্রাহাইড্রোফোলেট উৎপন্ন হয় এবং পরবর্তীকালে তার থেকে নিউক্লিক অ্যাসিড উৎপন্ন হয়। এবং এই যে প্রসেস, তাতে একটি খুব গুরুত্বপূর্ণ এনজাইম হলো ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ।
এই এনজাইমটিকে ইনহিবিট করে মিথোট্রেক্সেট নামক একটি ড্রাগ, যেটি ক্যান্সারের ক্ষেত্রে ইউজ হয়, বিভিন্ন রকম ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে ইউজ হয়। এই ড্রাগটি কিন্তু এই এনজাইমটিকে কাজ করতে বাধা দেয়, তার ফলে কিন্তু নিউক্লিক অ্যাসিড ঠিকঠাক প্রোডাকশন হবে না, অর্থাৎ ফোলেট ডেফিসিয়েন্সির লক্ষণ কিন্তু সেক্ষেত্রে প্রকাশ পেতে পারে। সেকেন্ড হচ্ছে যদি অ্যাবজর্পশন ঠিকঠাক না হয়, আমি যে ডিজিজগুলির কথা বললাম, ট্রপিক্যাল ফ্লু, ক্রোনস ডিজিজ, হ্যাঁ, বা শর্ট বয়েল সিনড্রোম, এগুলির ক্ষেত্রে অ্যাবজর্পশনের সমস্যা হয়। তো এইরকম বিভিন্ন কারণে ফোলেটের ডেফিসিয়েন্সি হতে পারে। এবার আমরা দেখবো এক্সকিউজ মি, যে ফোলেটের অভাব হলে কি কি লক্ষণ প্রকাশ পায়। ফোলেটের অভাবজনিত সব থেকে কমন যে লক্ষণ সেটি হলো ম্যাক্রোসিটিক অ্যানিমিয়া। ম্যাক্রোসিটিক অ্যানিমিয়া কি? যে ক্ষেত্রে শরীরে আরবিসি বা লোহিত রক্ত কণিকার পরিমাণ কমে আসে, কিন্তু যে আরবিসি গুলি উৎপন্ন হয় সেগুলি নর্মাল আরবিসি থেকে বড়। এটা যদি আমাদের নর্মাল আরবিসি হয়, ম্যাক্রোসিটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে যে আরবিসি উৎপন্ন হবে সেটি হলো সাইজে বড় হবে, কিন্তু তার ওভারঅল নাম্বার অনেক কমে যাবে। তার ফলে কি হবে, ওভারঅল যে অক্সিজেন ট্রান্সপোর্ট করার যে ক্যাপাসিটি সেটাও কমে আসবে। সাইজে বড় হচ্ছে মানে সেটা কিন্তু কম্পেনসেট করতে পারছে না, কারণ সাইজে বড় হলেও সেটার নাম্বার কিন্তু অনেক কমে যাবে। তার ফলে কিন্তু অ্যাডিকুয়েট পরিমাণে অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারবে না, এবং অ্যানিমিয়ার যে সমস্ত লক্ষণ আছে সেইগুলি প্রকাশ পাবে। তার মধ্যে খুব কমন হলো পেল হয়ে যাওয়া। অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের স্কিনের কালার পেল হয়ে যায়। শর্টনেস অফ ব্রেথ অর্থাৎ শ্বাসকষ্ট হতে পারে। ফ্যাটিক অর্থাৎ দুর্বল ভাব চলে আসতে পারে। ডিসমিয়া অন এক্সারশন অর্থাৎ সামান্য পরিশ্রম করলে সেক্ষেত্রে শ্বাসের সমস্যা হতে পারে, যেমন একটু বেশি ওয়াক করলে সমস্যা হতে পারে, সিঁড়ি দিয়ে উঠলে সমস্যা হতে পারে, এই ধরনের সমস্যা ডেভেলপ করতে পারে। শরীরের মধ্যে যেহেতু অ্যাডিকুয়েট পরিমাণে নিউক্লিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে না, সুতরাং বোন ম্যারোর মধ্যে যে সমস্ত সেল থেকে আরবিসি উৎপন্ন হয় তারা বোন ম্যারোর মধ্যে ভেঙে যায়, এবং ভেঙে যাওয়ার ফলে কি হয়, বিলিরুবিন উৎপন্ন হয়, এবং তার জন্য কিন্তু সামান্য জন্ডিস থাকতে পারে। এটি একটি ফিচার। আর খুব কম কেসে, খুব 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 স্বল্প সংখ্যক কেসের ক্ষেত্রে কিন্তু নিউরোলজিক্যাল কোনো ম্যানিফেস্টেশন ডেভেলপ করে। কিন্তু এই যে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন সেটা কিন্তু ফোলেট ডেফিসিয়েন্সিতে খুব একটা কমন নয়। এটা কমনলি পাওয়া যায় ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে। আমার এর আগের ব্লগে আমি ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি নিয়ে কথা বলেছি। ব্লগটি দেখে না থাকলে আমার চ্যানেলে গিয়ে ব্লগটি অবশ্যই দেখুন, তাহলে আপনার ভিটামিন B12 ডেফিসিয়েন্সি সম্পর্কে একটা আইডিয়া হবে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। এবং যদি কোনো আপনার সাজেশন বা যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।